আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিনান্স ও ব্যাংকিং এর টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব আমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। এই অধ্যায়ের আমাদের টাইপ 4 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। একটু খেয়াল করে দেখো, আমাদের টাইপ 4টা আমরা সাজিয়েছি ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিবহুল আয় এই শিরোনামে। আমরা ইনশাল্লাহ এই টাইপে 69 থেকে 80 পর্যন্ত যেই সিরিয়ালের এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি একটু আমাদের এমসিকিউতে দেখি, আচ্ছা আমরা যদি আমাদের একটু বহু নির্বাচনী প্রশ্নগুলোতে দেখি যে আমাদের এখানে কি দেওয়া আছে। ভাইয়া আমি তো তোমাদেরকে সবার আগে টপিকটা একটু ছোট করে একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দিই, তাহলে হয়তো আমাদের উত্তর করতে একটু সুবিধা হবে। খেয়াল করে দেখো, একটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়, আরেকটা হচ্ছে ঝুঁকিযুক্ত আয়। কোনটা আমাদের জন্য আসলে ঝুঁকিমুক্ত আয়, কোনটা হচ্ছে আমাদের জন্য ঝুঁকিযুক্ত আয় বা ঝুঁকিবহুল আয়, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন কোনো একটা প্রকল্পে টাকা বিনিয়োগ করি, বিনিয়োগ করার পরে ওই বিনিয়োগ ক্ষেত্রে আমার কোনো সময় ঝুঁকি থাকে, আবার ওই বিনিয়োগ ক্ষেত্রে আমাদের কোনো সময় একদমই ঝুঁকি থাকে না বললেই চলে। ঝুঁকি থাকে না বলতে ওই প্রকল্প থেকে আমি নিশ্চিত আয় করতে পারি। সবসময় মনে রাখবা, সরকারি যে কোনো বিনিয়োগ ক্ষেত্র সেটা আমাদের জন্য সর্বদাই ঝুঁকি মুক্ত আয়। ঝুঁকি মুক্ত আয়। আমরা যদি ব্যাংকে টাকা বিনিয়োগ করি, এটা আমাদের জন্য ঝুঁকি মুক্ত আয়। আর ঝুঁকিবহুল আয় কোনগুলো? ঝুঁকিবহুল আয় হচ্ছে সাধারণ শেয়ারে বিনিয়োগ করা, এছাড়া অন্য যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে যদি আমরা বিনিয়োগ করি, ওটা হচ্ছে আমাদের জন্য ঝুঁকিবহুল আয়। মনে রাখা লাগবে ঝুঁকি মুক্ত আয় কোনগুলো? ব্যাংকে টাকা বিনিয়োগ করা এবং সরকারি যে কোনো বিনিয়োগ ক্ষেত্র। তাহলে দেখো 69 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে? বলেছে যে ট্রেজারি বিল কে ইস্যু করে? আমাদের ট্রেজারি বিল ইস্যু করে সরকার, কারণ ট্রেজারি বিল এটা একটা সরকারি বিনিয়োগ ক্ষেত্র, এটা আসলে সরকার নিজেই এই জিনিসটা ইস্যু করে, তাই না? আচ্ছা, ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয় কেন? তার কারণ হচ্ছে এই ট্রেজারি বন্ডে আয়ের পরিমাণটা ফিক্স থাকে, অর্থাৎ এমন না কোনো একটা পার্সেন্ট, মানে একটা নির্দিষ্ট পরিমাণের আয় তোমাকে বলে দেয়, ওই নির্দিষ্ট পরিমাণের আয় ওই জায়গা থেকে হয়। তো যেহেতু এই জিনিসগুলো আগে থেকেই ক্যালকুলেশন করা থাকে, ক্যালকুলেটিভ একটা ইনভেস্টমেন্ট এটা থাকে, এই কারণে এই জায়গায় তেমন কোনো ঝুঁকি কিন্তু থাকে না। ওকে, ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ হলো, অর্থাৎ নিচের কোন জিনিসগুলো আমাদের জন্য ঝুঁকিমুক্ত আয়, কোন জিনিসগুলোর মধ্যে আমাদের ঝুঁকি নাই? আমরা একদম ক্লাসের শুরুতেই বলেছিলাম যে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করা এটা একটা ঝুঁকিযুক্ত আয় বা ঝুঁকিবহুল আয়, তাই না? ঝুঁকিযুক্ত বা ঝুঁকিবহুল আয়। তাহলে ঝুঁকিমুক্ত কে? সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল, সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বন্ড কেনা, এগুলো হচ্ছে কি আমাদের জন্য ঝুঁকিমুক্ত আয়। চলে যাই আমরা প্রশ্ন নাম্বার 72-এ। 72 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত সুদ ঝুঁকিমুক্ত আয় এর প্রধান কারণ কি? দেখো, আমরা যখন সঞ্চয়পত্র কিনি এবং এই সঞ্চয়পত্র থেকে আমরা যে সুদটা পাই, এই সুদটা আমাদের জন্য একটা ঝুঁকিমুক্ত আয়। তার প্রধান কারণ হচ্ছে এখানে আমাদের সুদের হার ফিক্সড থাকে। যেমন আমরা যদি কোনো একটা সাধারণ শেয়ারে টাকা বিনিয়োগ করি, ওই বিনিয়োগ ক্ষেত্রে কিন্তু আমার আয়ের পরিমাণটা নির্দিষ্ট না, অর্থাৎ আগে থেকে কিন্তু আমার আয়ের পরিমাণটা ফিক্সড করে বলা নাই যে আমার এত টাকা আয় হবে। সবাইকে দেওয়ার পরে যা থাকবে সব আমার, অ্যান্ড সবাইকে দেওয়ার পর যদি অনেক বেশি টাকা থাকে ওইটাও আমার, সবাইকে দেওয়ার পর যদি অল্প কিছু টাকা থাকে ওইটাও আমার, সবাইকে দেওয়ার পরে যদি কিছুই না থাকে ওইটাও আমার। তো ওই ক্ষেত্রে যেমন আয়ের পরিমাণটা বেশি হয়, আয়ের পরিমাণটা যেমন অনির্দিষ্ট থাকে, সেখানে কিন্তু ঝুঁকির পরিমাণটাও বেশি থাকে। আর সঞ্চয়পত্র যেহেতু আয়ের হারটা একদমই স্পেসিফিক করা বা একদমই নির্দিষ্ট করে সুদের হারটা উল্লেখ করা থাকে, যে কারণে এখানে আসলে কিন্তু আমার ঝুঁকির পরিমাণটা অনেক কম থাকে। এরপর দেখো কোনটি ঝুঁকিবহুল আয়ের উৎস? আসলে কোন বিনিয়োগে আমার ঝুঁকির পরিমাণ থাকে বা ঝুঁকি বেশি থাকে? সেটা হচ্ছে সাধারণ শেয়ার। আমরা যদি হচ্ছে কমন শেয়ার বা অর্ডিনারি শেয়ার কিনি, এই কমন শেয়ার বা অর্ডিনারি শেয়ারও কিন্তু ঝুঁকিবহুল আয়। তোমরা আবার এখানে অগ্রাধিকার শেয়ারের কথা বলতে পারবা না, কারণ অগ্রাধিকারেও আয়ের পরিমাণটা নির্দিষ্ট থাকে, ওইখানেও আয়ের ক্ষেত্রে একটা অগ্রাধিকার প্রদান করা হয়, তো এইটাকে বলা যাবে না। সাধারণ শেয়ারটা হচ্ছে
আমাদের জন্য ঝুঁকিবহুল আয়। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার ৭৪, বলা আছে ঝুঁকিহীন বিনিয়োগ, অর্থাৎ কোন বিনিয়োগে আমি টাকা বিনিয়োগ করলে ওইটা আমার জন্য ঝুঁকিহীন অর্থাৎ ঝুঁকি মুক্ত। যেমন দেখো, মেয়াদি আমানত, আমি যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য যে কোনো একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি, ব্যাংকের যদি আমার সাথে কথা হয় যে আমি এখন ১ লাখ টাকা রাখবো, ৫ বছর পরে ব্যাংক আমাকে ২ লাখ টাকা দিবে, ৫ বছর পরে যদি কেয়ামত না হয় তাহলে ব্যাংক অবশ্যই আমাকে ২ লাখ টাকা দিতেই বাধ্য। অর্থাৎ এই ক্ষেত্রে আমার কোনো ধরনের কোনো ঝুঁকি কিন্তু থাকে না, তাই না? এরপরে ট্রেজারি বিল, এটা একটা সরকারি বিনিয়োগ ক্ষেত্র, তো এইখানেও কি থাকে না, ঝুঁকি কিন্তু থাকে না। কিন্তু সাধারণ শেয়ার বা কমন স্টক, এটা আমাদের জন্য একটা ঝুঁকিযুক্ত আয় বা ঝুঁকিবহুল আয়। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ১ ও ২। ১ ও ২ কই আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ১। আচ্ছা দেখো, ৭৫ নম্বর প্রশ্নে কি বলা আছে, কোনটি ঝুঁকিবহুল আয়, অর্থাৎ কোন আয়ের মধ্যে ঝুঁকি আছে? ভাইয়া সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশ, যে সাধারণ শেয়ারে বিনিয়োগ, এই বিনিয়োগটা কিন্তু আমার জন্য ঝুঁকিযুক্ত আয় অর্থাৎ ঝুঁকিবহুল আয়, তাই না? আচ্ছা, এরপর বলেছে প্রকৃত আয়, প্রত্যাশিত আয় সবসময় সমান হওয়াকে কি বলে? আমার যেই আয়টা আমি প্রত্যাশা করছিলাম এবং যেই আয়টা আমি পাইছি, প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয় দুইটা যখন সমান হয়ে যাবে তখন সেটাকে আমি বলবো ঝুঁকিমুক্ত আয়। অর্থাৎ আমার এক্সপেকটেশন ছিল আমি 10% মুনাফা অর্জন করব, আমি 10%ই মুনাফা অর্জন করতে পারছি। তাহলে আমার যে প্রত্যাশা ছিল এবং আমার যে প্রাপ্তি ছিল দুইটাই কিন্তু সমান, দুইটাই কিন্তু কি সমান, তাই না? তাহলে আমার প্রত্যাশা এবং প্রাপ্তি দুইটা যদি সমান হয় ওইটাকেই আমি কি বলবো? ঝুঁকিমুক্ত আয় বলবো। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের প্রশ্ন নাম্বার ৭৭। ৭৭ নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে নিচের কোনটি ঝুঁকিযুক্ত আয়? ভাইয়া এই চ্যাপ্টারের মজার ব্যাপারটা কি জানো? তুমি খালি মনে রাখবা কোনটা তোমার জন্য ঝুঁকিযুক্ত আয়। সাধারণ শেয়ার। তুমি মনে রাখবা ঝুঁকিমুক্ত আয় হচ্ছে ব্যাংকে বিনিয়োগ করা, সরকারি ট্রেজারি বিলে বিনিয়োগ করা। এই ৩টা লাইন মনে রাখতে পারলে এই টাইপ থেকে তোমার যত প্রশ্ন আসবে তুমি সবগুলা প্রশ্ন সলভ করতে পারবা। সবগুলা কি কি? ঝুঁকিযুক্ত আয় মানে সাধারণ শেয়ারে বিনিয়োগ করা, ঝুঁকি মুক্ত আয় মানে ব্যাংকে বিনিয়োগ করা, আর সরকারি ট্রেজারি বিলে বিনিয়োগ করা। দেখো এই 3টা লাইনের উপর বেস করে কিন্তু আমরা সবগুলো প্রশ্ন করতে পারতেছি, তাই না? ৭৮ নম্বর প্রশ্ন দেখি, কোনটি ঝুঁকিযুক্ত বিনিয়োগ? কোনটা? সাধারণ শেয়ার, তাই না? আচ্ছা, এরপর দেখো সবচেয়ে বেশি ঝুঁকিবহুল আয় কোনটা? এই যে দেখো সাধারণ শেয়ার, এটাই কি আমার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিবহুল আয়। এর পরের প্রশ্নটায় আমরা যাব। এর পরের প্রশ্নটা হচ্ছে আমাদের ৭৯ পরে ৮০ নম্বর প্রশ্ন। আচ্ছা, ৮০ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে যে ঝুঁকিমুক্ত, ঝুঁকিমুক্ত তো শেয়ার এটা তো আমাদের জন্য ঝুঁকিযুক্ত, তাই না? ঝুঁকিযুক্ত, তাহলে এটা তো হবে না। ঝুঁকিমুক্তকে তাহলে ট্রেজারি বিল আর ট্রেজারি বন্ড, ১ আর ৩। ১ আর ৩ কই আছে ভাইয়া? খ নম্বরে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ, তাই না? তাহলে দেখো ছোট্ট একটা টাইপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। 3টা লাইন মনে রাখা লাগবে এই টাইপ থেকে। ঝুঁকিযুক্ত আয় মানে সাধারণ শেয়ার, ঝুঁকি মুক্ত আয় মানে ব্যাংকে বিনিয়োগ, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড। এই 3টা লাইন মনে রাখেন ভাই আপনারা, তাহলে দেখবেন যে টাইপ 5 টাইপ 4 থেকে যত ধরনেরই এমসিকিউ আসুক না কেন আপনারা খুব সুন্দর করেই অ্যান্সার করতে পারবেন। তো আমরা টাইপ 4 এর ক্লাসটা শেষ করছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 5 নিয়ে আলোচনা শুরু করব। সবাইকে টাইপ 5 এর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।